Hello everyone, this is MD Live Jahangir from Aspire Academy, and আজকে I have a very special guest of mine. আমার স্টুডেন্ট জুলকারনাইন জাকারিয়া। ও বর্তমানে ইউনিভার্সিটি অফ উলংং এ অস্ট্রেলিয়াতে পড়ালেখা করছে। অ্যান্ড আজকে আমি ওর সাথে কথা বলবো রিগার্ডিং লাইফ ইন অস্ট্রেলিয়া, হাউ হি প্রসেসড হিজ ফাইল অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ এইগুলা নিয়ে। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ ফর ওয়েলকামিং অ্যাজ ওয়েল। আপনি আসছেন কবে দেশে? আমি দেশে আসছি এই 20-25 দিন আগে। আচ্ছা, এখন পর্যন্ত কত ইয়ার কমপ্লিট হলো অস্ট্রেলিয়াতে? আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম 24 সালের ফেব্রুয়ারি ইনটেকে। তো আমার আর কি 1 বছরের মতো কমপ্লিট হয়েছে। ওকে, সো সেমিস্টার কমপ্লিট হয়েছে দুইটা? ইয়েস। ওকে, আর কতদিন বাকি আছে? আরো অ্যারাউন্ড 1 বছর। তো এখন আপাতত অস্ট্রেলিয়াতে হাউস লাইফ লাইক? এতদিন পর্যন্ত ইটস ভেরি গুড। আমি যা আশা করেছিলাম তার থেকে অবশ্যই অনেক ভালো। অ্যাট লিস্ট আমি বাংলাদেশে যেরকম ছিলাম তার থেকে তো অবশ্যই বেটার। এখন আবার যাবো, গিয়ে দেখি এখন এরপরে কি হয়, কিভাবে অস্ট্রেলিয়া আমাকে ট্রিট করে। দ্যাটস নাইস। সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। যখন ফার্স্ট অস্ট্রেলিয়াতে যাওয়ার আইডিয়া আসছে বা কিভাবে ওর প্রসেসটা আপনার মাথায় আসলো? ওকে, তো আমি আর কি যখন আমার গ্রাজুয়েশন শেষ করি তখন আমি লাইক আমার ব্যাকগ্রাউন্ড ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আমি একটা কোম্পানিতে জয়েন করি, কিন্তু আমি দেখলাম যে আর কি আমার কারেন্ট স্যালারি যেরকম থাকে আর কত বছর চাকরি করার পরে আমার যেরকম একটা এক্সপেক্টেড স্যালারি আমি আর্ন করতে পারবো, তো সেটা দিয়ে আর কি অ্যাটলিস্ট বাংলাদেশে চলা পসিবল, যে কোনো লিভিং স্ট্যান্ডার্ডেই হোক না। তো আমি ডিসাইড করি যে আমি বিদেশ যাব। তো আমার ফার্স্ট চয়েস ছিল জার্মানি, কারণ অবভিয়াসলি টিউশন ফি নাই। কিন্তু জার্মানির সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে 2 বছর ওয়েটিং পিরিয়ড, এম্বাসি ডেটে। ইয়েস। তো আমাকে আর কি লাইক আমার কাউন্সিলর আর কি পরে সাজেস্ট করে যে অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে। তো এরই মাঝখানে আমি দেখলাম যে অস্ট্রেলিয়া আর কি অনেক এক্সপেন্সিভ। তো আমি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো আর কি চুজ করলাম, কিন্তু সেখানেও দেখি যে লাইক প্রত্যেকটারই কোনো না কোনো ড্রব্যাক আছে। অস্ট্রেলিয়া একটু এক্সপেন্সিভ হলেও আমি আর কি আল্লাহর নাম নিয়ে শুরু করলাম অস্ট্রেলিয়ার ব্যাপারে। এই আর কি এই কারণে আর কি আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করলাম। যতদূর আমার মনে পড়ে, আপনি যখন আমাদের ক্লাস শুরু করেন, ইউ ওয়ান্টেড টু গো ফর লাইক আই থিঙ্ক ফার্স্টে জার্মানি, দেন ইউ থট অ্যাবাউট সুইডেন, অ্যান্ড দেন তারপরে ইউ ডিসাইডেড অন অস্ট্রেলিয়া। আপনি রেকর্ড ব্রেকিং টাইমে আইএলস দিছেন, ইফ আই এম নট রং। মানে যে আই থিঙ্ক ইউ টুক সামার অ্যারাউন্ড 23 to 25 ডেজ আইএলস এ বসার জন্য, অ্যান্ড আপনার ওভারঅল প্রিপারেশন ওয়াজ ভেরি ফাস্ট। অ্যান্ড আফটার ইউ gave your IELTS, you also joined us as a teacher. And Thanks to you. actually you had the caliber, so you cannot thank me about that. I was very lucky to have you as a teacher. You are of great help with my classes and stuff. So এই যে আপনার ওভারঅল যে জার্নিটা, এই জার্নিতে হোয়াট আই ওয়াজ ওয়ান্ডারিং যে আপনার মতো ইজিয়ার তো অনেকের পাথটা আসলে হয় না। তো কোন কোন ফ্যাক্টরগুলো এক একটা স্টুডেন্টের চিন্তা করতে হয় বিফোর দে থিঙ্ক অ্যাবাউট যে হ্যাঁ এখন আমি এই কান্ট্রি চুজ করবো? তো ধরো কোনো কান্ট্রিতে যদি আমি যেতে চাই, ইন দ্যাট কেস কোন ফ্যাক্টরগুলো একটা স্টুডেন্টের চুজ করা উচিত? এইখানে তো ডিসাইডিং ফ্যাক্টর অনেকগুলো আছে। আমি যদি প্রথমে কান্ট্রি সিলেক্টের কথাটা বলি, তাহলে অনেকে হয়তো এরকম আছে যে তার ফ্যামিলি আর কি তার অ্যাব্রডে যাওয়ার সমস্ত খরচ, ওইখানে টিউশন ফি, এ টু জেড সবকিছু বেয়ার করতে পারবে। তো দেখা যাচ্ছে এরকম ফ্যামিলির একটা কেউ সে যাচ্ছে এমন একটা কান্ট্রিতে যেখানে টিউশন ফি অনেক কম। আবার কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত ভালো না বা জিনিসটাকে তারা সাপোর্ট দিতে পারবে না এত লাইক হায়ার এক্সপেন্স, বাট তারা যাচ্ছে আরো বেশি এক্সপেন্সিভ কান্ট্রিতে। তো এখানে হয়তো বা একটা কান্ট্রি সিলেকশনের একটা ভুল থাকতে পারে যে আমার বাজেট কত, আমি কোথায় যাচ্ছি। দেন প্রসেসিং টাইম কোথায় আমার বেশি, প্রসেসিং টাইম যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা গ্যাপ তৈরি হয়। তো গ্যাপ সব কান্ট্রি আর কি ওয়েলকাম করে না, তো এটাও একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। দেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু ইংলিশ আমরা হয়তো মোটামুটি সবাই পারি, কিন্তু লাইক আদার ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে জার্মান, ফ্রেঞ্চ, এসব দেশে ভালো অপরচুনিটি থাকলেও ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে হয়তো আমরা সেরকম প্রসপার করতে পারি না। তো আমার মনে হয় এইসব কিছু মাথায় রেখে কান্ট্রি সিলেক্ট করাটা বেটার, কারণ এন্ড অফ দ্য ডে আপনি যেই দেশে যান না কেন ওই সাফার আর ওই স্ট্রাগল আপনার একারই করা লাগবে। এক্স্যাক্টলি। আচ্ছা, সো স্টুডেন্টরা মোস্টলি যে জিনিসটা চিন্তা করে সেটা হলো গিয়ে যে এজেন্সি চুজ করা।
তো obviously there are some excellent agencies and there are some questionable agencies as well. আমরা we are not going to take names on it, but এজেন্সিটার আসলে ভূমিকাটা কি থাকে? এজেন্সি কিংবা ধরেন কনসালটেন্সির জন্য কেউ যদি সাহায্য করে, তাদের মেইন ভূমিকাটা কি থাকে? তারা কি করে? দেখেন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এজেন্টের লাইক ফার্স্ট এন্ড ফরমোস্ট মেইন ডিউটি হচ্ছে যে গাইড করা স্টুডেন্টকে। এখন এটা ডিপেন্ড করে ওই এজেন্ট ওই স্টুডেন্টটাকে কিভাবে গাইড করতেছে, তাদের সাথে মাঝে কি কমিউনিকেশন গ্যাপ আছে কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপটা কিরকম, যে আমার এই ফাইলগুলো দরকার ভিসা সাবমিটের জন্য, আমি কি স্টুডেন্টকে সেটা বরাবর জানাচ্ছি কিনা। তো এই ক্ষেত্রে কিছু এজেন্ট আর কি মানে জিনিসটা অত গুরুত্ব দেয় না, কিছু এজেন্ট আর কি A to Z পুরো চেকলিস্ট তো দেয়, সাথে লাইক প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ স্টুডেন্টকে ইনফর্ম করে, স্টুডেন্টকে বলে যে তোমার এই ফাইল রেডি আছে, তুমি যদি এক্সট্রা আরো এই ডকুমেন্টগুলো সাবমিট করো তাহলে তোমার প্রোফাইলটা আরো স্ট্রং হয়, তোমার ভিসার পাওয়ার মানে প্রবাবিলিটিটা আরো বাড়ে। তো আমার মনে হয় এইখানে এজেন্ট আর কি অনেক বড় একটা ভূমিকা পালন করে। আবার অনেক এজেন্ট আর কি মানে নিজের লোকের মতো করে ফাইলগুলো প্রসেসের জন্য আর কি করে যে তুমি এভাবে কাজটা করো, তোমার হয়তো মানে লাইক ফর এক্সাম্পল ব্যাংক ফান্ডের কথা যদি আমি বলি, ফান্ড তো অবশ্যই দেখানো লাগে লাইক অলমোস্ট অল অফ দ্য কান্ট্রি। তো এজেন্টরা হয়তো এখানে ভালো একটা গাইড দিতে পারে যে তুমি এই ব্যাংকে যাও, এইখানে গেলে হয়তো তোমার ফান্ড থেকে ইজি হবে, মেবি সেভ সাম পেনি অন ইউ। তো ইয়া দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই থিংক অ্যাবাউট এজেন্টস। আচ্ছা, সো if I'm going to be very direct, like most of the cases যে ব্যাংকের যে ব্যাপারটা থাকে যে একটা সার্টেন অ্যামাউন্টের লিকুইড মানি দেখানো, অনেক ক্ষেত্রে বলতে পারেন অ্যাটলিস্ট 70-80% অফ দ্য টাইম একটা স্টুডেন্টের কাছে বা তাদের প্যারেন্টসের কাছে এত লিকুইড মানি ব্যাংকে পড়ে থাকে না। ইন দ্যাট কেস তাদের হয়তো বা লোন বা এরকম কিছু নিতে হয়। তো এই সমস্ত ক্ষেত্রে একটা মানে ডকুমেন্টটা হয়তো বা খুব একটা স্ট্রং হবে নাকি হবে না, এটার একটা কোশ্চেন থাকে। সো যদি ব্যাংক থেকে লোন নিয়ে দাঁড়ায়, ইউ থিঙ্ক যে এইটা খুব বেশি প্রভাব ফেলে যে ভিসার উপরে, যে না লোন নিলে ভিসাই দিবে না বা এরকম কিছু? না, এইখানে আর কি কিছু কথা আছে যেটা লাইক ইউ হ্যাভ টু টেক ইট উইথ এ গ্রেইন অফ সল্ট। যে সাউথ কোরিয়ার ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ ওইখানে আমার তেমন একটা নলেজ নাই। সেখানে আর কি আমি যতদূর জানছি যে ম্যাচিং অ্যাকাউন্ট দেখানো যায় বা এরকম অনেক কিছু দেখানো যায়। কিন্তু অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে আমরা লিকুইড মানি এফডিআর হিসেবে যেটা দেখাই, সেখানে আর কি কোনো লাইক কোনো চান্সই নাই যে আপনার ফান্ডের জন্য আপনার ভিসা রিজেক্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। কারণ আপনাকে যে ওরা যেই এফডিআর এর যেই লাইক সার্টিফিকেট যে পেপারস গুলো দিবে, সেখানে এ টু জেড সবকিছু আপনার থাকে। ইটস লাইক আপনি টাকাটা ধার নিছেন, আপনি দেখাচ্ছেন যে না আমি এই টাকাটা ব্যয় করতে পারবো। তো কেউই তো ভাই তার 40 লাখ টাকা আর কি মানে ব্যাংকে ফেলায় রাখে না। এক্স্যাক্টলি, তার অবশ্যই ওটা কাজে লাগে। তো আমার যদি অ্যাসেট থাকে তাহলে আমি এরকম লোন নিয়ে দেখাইতেই পারি। তো অন্যান্য কান্ট্রি যেগুলো আছে যারা আর কি আপনার ফাইল দেখবে, ভিসা দেওয়ার জন্য অ্যাপ্রুভ করবে নাকি ডিক্লাইন করবে, তারা অবশ্যই এই জিনিসটা চিন্তা করবে যে হ্যাঁ দিস গাই লুকস গুড, হি ক্যান অলওয়েজ হ্যাভ 40 lakhs FDR in his account. আচ্ছা, so let's go back to IELTS. So you have given IELTS and IELTS you have achieved one of the higher score আর কি। সো IELTS এর জার্নির ব্যাপারে কি, মানে আই হ্যাভ সিন যে স্টুডেন্টস লাইক ইউ যারা খুবই অল্প টাইমে IELTS দিচ্ছে, যাদের ইংলিশ ইন জেনারেলি একটু ভালো, বাট তারা প্ল্যান করতেছে যে আমি 1 মাস 2 মাস 3 মাসের মাথায় IELTS দিয়ে দিব, তাদের রেজাল্ট তুলনামূলক কিন্তু তাড়াতাড়ি আসে এবং তারা অ্যাকচুয়ালি রেজাল্টটা ভালো করে বিকজ তাদের ফোকাস ওখানে থাকে। এই সেম জিনিসটাই কিন্তু কিছু স্টুডেন্ট যারা 6-7 মাস 1 বছর সময় নিচ্ছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে IELTS এ কখনো বসতেই পারে না। সো এই বিষয়ে হোয়াট ডু ইউ থিঙ্ক, যে লাইক ডু ইউ থিঙ্ক যে IELTS এর জন্য প্রিপারেশন নেওয়ার সময় হোয়াট কাইন্ড অফ মেন্টালিটি ওয়ান হ্যাজ টু গেট? আমার মনে হয় কি যে এখানে তারও আগের আরেকটা ডিসাইডিং ফ্যাক্টর আসে যে বিদেশে কি আমি যেতে চাই না আমার পরিবার আমাকে পাঠাতে চায়। যারা নিজেরা যেতে চায় আমার মনে হয় তারা কি ওইরকম খুব অল্প সময় আর কি IELTS এর যেভাবেই হোক না কেন 6 হলে 6 অ্যাচিভ করে কোনো না কোনো দেশের জন্য আর কি প্রসেস করতে দাঁড়িয়ে যায়। আর যাদের পরিবার আর কি পাঠাতে চায় সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা আর কি এটাতে যত পারে ডিলে করতে চায়। এই কারণেই 6 মাস 8 মাস, কেউ কেউ 1 বছরও সময় নেয়। কিন্তু IELTS অ্যাজ ইন ইটস নট রকেট সায়েন্স। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় না কারো 2 মাসের বেশি বা 3 মাসের বেশি সময় ব্যয় করার কোনো দরকার আছে, কারণ IELTS আপনার বিদেশে যাওয়ার জন্য লাইক 1% অফ জার্নি, দেন রেস্ট ইউ হ্যাভ টু ডু ওভার দেয়ার। এক্স্যাক্টলি। আচ্ছা, সো আই থিঙ্ক এভরিবডি ওয়ান্টস টু নো যে সবার ফার্স্টের কোশ্চেন তো এটাই থাকে যে ভাই আমি তো একটা সার্টেন অ্যামাউন্টের টাকা স্পেন্ড করে বিদেশে যাব, এর পরে যে আমি টিউশন ফি মোস্ট লাইকলি আমার ফ্যামিলি আমাকে আর দিবে না। সো
এইরকম যদি মেন্টালিটি মানুষের থাকে বা এরকম যদি চিন্তা ভাবনা থাকে, উইচ ইজ ভেরি লজিক্যাল, যে আমি পরবর্তী পড়ালেখার খরচ আমি নিজেই দিতে চাই, অস্ট্রেলিয়া তাদের জন্য কতটুকু লজিক্যাল? টু বি ভেরি প্রিসাইজ, অস্ট্রেলিয়া অনেক এক্সপেন্সিভ। আমি অবভিয়াসলি। যদি এক্সাম্পল হিসাবে বলি, অস্ট্রেলিয়াতে লাইক রেগুলার চাল পাওয়া যায় বাসমতি চাল, 5 কিলোর চাল কিনতে $12 $15 খরচ হয়। তো অবশ্যই অনেক এক্সপেন্সিভ। ভেরি এক্সপেন্সিভ। তো এখন অস্ট্রেলিয়ায় যেরকম এক্সপেন্সিভ সেরকম আর্নিং অপরচুনিটি আছে, এন্ড ইফ ইউ আর ভেরি হার্ড ওয়ার্কার দেন অবশ্যই আপনি আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়াতে আর কি ওয়ার্কিং আওয়ার লিমিট একটা আছে, সেটা অবশ্যই আমাদের মেনে চলতে হবে, কারণ এটা একটা ভিসা কন্ডিশনই আছে যে ইউ ক্যানট ওয়ার্ক মোর দ্যান 24 আওয়ার্স পার উইক। তো এখন সমস্যা হচ্ছে এই 24 ঘন্টার আপনি যেই কাজই করেন না কেন, 24 ঘন্টার কাজ দিয়ে আপনি আসলে আপনার টিউশন ফি পে করতে পারবেন না। এক্স্যাক্টলি। সর্বোচ্চ গেলে আপনি আপনার লাইক থাকা খাওয়ার খরচ, হাত খরচ, এইসব আপনি আপনার লিভিং এক্সপেন্স কভার করতে পারবেন। কিন্তু আপনার টিউশন ফি দিতে হলে ইউ হ্যাভ টু ওয়ার্ক 2 জবস, এন্ড এগেইন working 2 jobs is illegal, and I do not like motivate you to go and work 2 jobs because it will breach your visa condition. তো এখন আবার দুইটা জব করলে আবার আপনি আপনার টিউশন ফি দিতে পারতেছেন। এক্স্যাক্টলি। তো এখানেও একটা প্রবলেম থাকে। তো ইটস আপ টু ইউ যে আপনি নিজে থেকে হয়তো এরকম করতে পারেন যে নিজে থেকে 50% টিউশন ফি দিলেন, বাকি 50% বাসা থেকে নিলেন, তো বাসার উপরও পুরোপুরি প্রেসার পড়লো না। অথবা যদি আপনি চিন্তা করেন যে না, আই ক্যান ডু ইট অল, তো আপনি দুইটা জব করে আপনি টিউশন ফি দিতে পারেন। আবার দুইটা জব যে আপনি পাবেন, টিউশন ফি যে পুরোপুরি দিতে পারবেন, এটাও লাইক নো ওয়ান ক্যান সে, ইটস আপ টু লাক, আপ টু আল্লাহ। আচ্ছা, সো অ্যাজ আই ওয়াজ সেইং, যে অ্যাজিউম করলাম যে কেউ তার নিজের টিউশন ফি দিতে চায়, সো ইফ আই এম নট রং, একটা টাইমে যে ইউ কল মি অ্যান্ড সেড যে লাইক ভাই আমি মোস্ট লাইকলি হলো গিয়ে ইউনিভার্সিটি সুইচ করবো, আই উইল সুইচ টু আ ডিফারেন্ট ইউনিভার্সিটি অ্যান্ড দেন হয়তো বা আমার টিউশন ফি কমে আসবে। ডু ইউ থিঙ্ক ইট ইজ আ ভ্যালিড অপশন? মানে as you didn't end up switching into like the university because you started doing 2 jobs, somehow you managed the tuition fees and stuff, so but এটা কি একটা ভায়াবল অপশন যে লাইক ধরো আমি একটা ইউনিভার্সিটিতে গেলাম, যাওয়ার পর আই ডিসাইড যে হ্যাঁ এখন আমি তাহলে ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলি বা আই উইল গো ফর আ চিপার কলেজ অর সামথিং, এটা কি ভায়াবল অপশন নাকি? হ্যাঁ, এটা একটা ভালো অপশন, কিন্তু এইখানে আর কি কিছু জিনিস আমি দেখছি, যেমন কিছু স্টুডেন্ট তারা 6 মাস পরেও চেঞ্জ করে, কিছু আছে 1 বছর পরেও চেঞ্জ করে। তো এখন আমি যদি টোটাল কস্টের হিসাব চিন্তা করি, তাহলে আমি 1 বছর পরে যদি আমি চেঞ্জ করি, আলটিমেটলি যদি আমি চেঞ্জ করতেই হয়, তাহলে আমার ওই 1 বছরে লাইক আই পেইড এ লিটল বিট এক্সট্রা, পুরো মানে ওই টিউশন ফিটা তো পুরোটা 1 বছরটাই তো গম, হিসাবে তাহলে আমার বেশি যাচ্ছে। এখন আমি যদি আবার 6 মাস পরে চেঞ্জ করি, তাহলে আর কি লাইক আই সেভ at least 6 মাসে আমি একটু কম তো দিচ্ছি, এরকম একটা হইতে পারে। আবার লাইক অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে আসলে ওরা কাজকে অনেক বেশি মূল্যায়ন করে। ইফ ইউ হ্যাভ রাইট স্কিলস দেন ওয়াই নট কোম্পানি শুড হায়ার ইউ। অবস্থাটা এরকমই। তো হ্যাঁ, আমার মনে হয় যে অস্ট্রেলিয়া একটা লাইক চেঞ্জিং দ্য ইনস্টিটিউট ইজ আ ভায়াবল অপশন। আচ্ছা, সো অ্যাজ এখন তো অলমোস্ট মাস্টার্স এর 2 বছর 1 বছর ডান আপনার, অ্যান্ড নাও ইউ আর থিঙ্কিং অ্যাবাউট যে ফিউচারের চাকরি বা অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট কন্টিনিউ করা, সো অ্যান্ড সো ফোর্থ। সো obviously you have done some research যে পিআর and stuff এর বিষয়ে, সো এর পরের পদক্ষেপগুলো কি হবে? মানে লাইক ডু ইউ থিঙ্ক যে ইউ ক্যান গেট আ পিআর বিকজ you switched your subject in the middle of the like studying period, why did you switch subject? ফার্স্ট এটাতে আসি আগে। ওকে, আমি যখন গিয়েছিলাম তখন আমি গিয়েছিলাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, কারণ আমার ব্যাচেলরের সাথে এইটারই আর কি রেলেভেন্স ছিল। দেন আমি ওইখানে যাওয়ার পর রিয়ালাইজ করলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে কোনো পিআর নেই, বা ওইরকম আমি স্কিল অ্যাসেসমেন্টও করতে পারবো না। হয়তো বা যদি কোনো কোম্পানিতে আমি জয়েন করতে পারি, তারা যদি স্পন্সর করে আমাকে রাখে, তাইলে হয়তো বা লাইক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট উইল গিভ মি সাম ফ্রুট ইন দ্য ফিউচার। বাট ইন দ্য লং রান আমি দেখলাম যে লাইক আমি এখন যে সাবজেক্টে গেছি ইনফরমেশন সিস্টেমস, এইটাতে লাইক আই হ্যাভ অপশনস, মেবি নট ইন সিডনি অর মেলবোর্ন, মেবি ইন আদার প্লেসেস, মেবি ইন রিজিওনাল, বাট আই হ্যাভ এ লিটল বিট মোর পার্সেন্টেজ অফ হোপ যে আমি ইভেন্চুয়ালি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এই চিন্তা করে আর কি আমি সাবজেক্ট চেঞ্জ করছি। ওকে, আচ্ছা, সো আচ্ছা, ডাজ এই বিষয় নিয়ে আই উইল জাস্ট আস্ক অ্যানাদার অ্যাডিশনাল কোশ্চেন, হুইচ ইজ যে ইউনিভার্সিটিতে যখন তুমি সাবজেক্ট চেঞ্জ করতেছো, অ্যাজ ব্যাচেলার্স এর সাথে তোমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মিল ছিল, অ্যান্ড দেন ইউ সুইচ টু ইনফরমেশন,
ইউনিভার্সিটি কোনো প্রবলেম ক্রিয়েট করছে নাকি, লাইক ডিড দে সে যে লাইক না এখন সাবজেক্ট চেঞ্জ করা যাবে না বা ইউল হ্যাভ টু পে সাম এক্সট্রা অর সামথিং এরকম কিছু? না, এরকম না, তবে ওদের একটা রুল আছে যে 6 মাস মানে আমি সাবজেক্ট যদি চেঞ্জ করি হুম হুম বা অন্য ইনস্টিটিউটে যাই, আমার আর কি ওইখানে লিস্ট 1 সেমিস্টার অথবা 6 মাস আর কি স্টাডি কমপ্লিট করতে হবে। হুম হুম দেন কিছু ইউনিভার্সিটি থেকে আর কি রিলিজ লেটার দরকার হয় যদি আর কি ইনস্টিটিউট চেঞ্জ করতে হুম হয়, হুম এডুকেশনাল ইনস্টিটিউট। হুম কিছু জায়গায় চেঞ্জ না করলেও চলে। হুম। তো এটা আর কি লাইক ভ্যারি করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, প্লেস টু প্লেস। সো তোমার এই ফার্স্ট এর যে সেমিস্টারটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ছিল, ডিড ইউ গেট সাম ক্রেডিট টু ট্রান্সফার টু দ্য আদার সাবজেক্ট? নো, বিকজ they both of them are completely irrelevant, so I couldn't transfer any credit to I. So probably another advice that students can learn from you is যে actually research about the country. So যে এই কান্ট্রিতে এই সাবজেক্টের বেসিসে গেলে চাকরির চান্স বেশি, সো আমি ওইটাতেই যাই even it's not actually related to my bachelor's or my study, তারপরও চেষ্টা করি যে এমন কোনো মানে সাবজেক্টে যেতে যেটাতে পরবর্তীতে আমার চাকরি ব্যাপার আছে। আচ্ছা, ও হ্যাঁ, এই ব্যাপারে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। রিসেন্টলি আই টকড উইথ এ জুনিয়র গাই, লাইক হি জাস্ট কমপ্লিটেড হিজ এইচএসসি। তো সে আমাকে কিছু বললো, তো আমি তার কি আর কি তার রিসার্চ দেখে আর কি অবাক হয়েছি। যেমন অস্ট্রেলিয়াতে মাইনিং ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ব্যাপার। তো সে বাংলাদেশ থেকে আর কি এইটা রিসার্চ করে বের করে ফেলছে যে লাইক কেন আমি মেইন স্ট্রিম সাবজেক্টগুলো যাচ্ছি, আমি কেন মাইনিং এ যাচ্ছি না। অস্ট্রেলিয়াতে মাইনিং এ এরকম সুবিধা আছে, which is true, যে মাইনিং এ অস্ট্রেলিয়া লাইক বুমিং। তো সে আর কি এরকম রিসার্চ করে বের করছে যে কোন ইউনিভার্সিটিতে মাইনিং এর কি রকম সাবজেক্ট কি করতেছে। তার ইউনিভার্সিটি তার ফ্যামিলি তাকে আর কি ফুললি ব্যাকআপ দিবে। তো সেও আর কি এরকমই করছে যে না আমি মাইনিং এ করব। সে আর কি বদ্ধপরিকর এই ব্যাপারে। তো আমি যতদূর শুনছি সে অলরেডি আর কি ফাইল প্রসেস শুরু করছে। আচ্ছা, এবং সে আই গেস পার্থে যাচ্ছে, কার্টিং ইউনিভার্সিটিতে সে মাইনিং করতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দ্যাটস ফাইন, বিকজ মানে ইভেনচুয়ালি ও যখন হলো গিয়ে পিআর বা তারপরে ওয়ার্ক চিন্তা করবে, ওর স্ট্রেসটা মোস্ট লাইকলি হলো গিয়ে বাকিদের থেকে একটু কম পড়বে, বিকজ ওর মানে ওকে নেওয়ার জন্য কোম্পানি বসে আছে রাদার দ্যান এক্স্যাক্টলি 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 মেক সেন্স। আচ্ছা, সো আই উইল জাস্ট ডাইভ ইনটু যে আরেকটু ইন ডিটেলস রিগার্ডিং যে হলো গিয়ে এজেন্সিজ এন্ড স্টাফ। সো বাংলাদেশে there are some excellent agencies, they give absolute perfect guidance. এজেন্সি এমনও আছে যারা হলো গিয়ে তোমাকে একদম অন ট্র্যাকে পুরো ফাইল প্রসেস করে। আবার কিছু এজেন্সি আছে যেগুলোতে একটু প্রবলেম হয়। তো আমি যদি তোমাকে বলি যে 3টা রেড ফ্ল্যাগ, যে এজেন্সির ভিতরে এই 3টা রেড ফ্ল্যাগ দেখলে মোস্ট লাইকলি তাদের কাছে যাওয়া উচিত না, এরকম 3টা রেড ফ্ল্যাগ যদি if you have to say, like you can take time চিন্তা করার জন্য, but if you have to like mention 3 red flags, what would that 3 red flags be, যে এই 3টা জিনিস দেখলে ওই এজেন্সির কাছে না যাওয়াটা বেটার? ওকে, তো কয়েকটা জিনিস আর কি খুব ইজিলি দেখা যায়, ব্ল্যাক শিপ ভিড়ের ভিতরে ইজিলি দেখা যায়। সেরকম একটা হচ্ছে যে দেখেন আমি জানি যে ফর এক্সাম্পল অস্ট্রেলিয়াতে আমি জানি যে 6.5 এর নিচে কোনো কিছু হবে না, কিন্তু আমাকে কোনো একটা এজেন্সি বলতেছে যে না তোমার আইএলটিএস যতই থাকে তোমার 5.5 থাকলেও আমি করে দিব, এটা কোনো ম্যাটার করে না, আমি ইউনিভার্সিটিকে বুঝ দিব, অফার লেটার এসে যাবে। এটা একটা রেড ফ্ল্যাগ হতে পারে। এক্স্যাক্টলি। দেন এরপরে আরো রেড ফ্ল্যাগ টিউশন ফি এর ব্যাপার। ওই যে লাইক কিছু মানে এজেন্সি আছে যারা বলতেছে যে ধরো তোমার আপনার টিউশন ফি আমাকে দেন, আমি ইউনিভার্সিটিকে পে করে দিচ্ছি, তাহলে আপনার টাকা কম পড়বে। ডু ইউ থিংক এনিবডি শুড ডু দ্যাট? নো, এরকম কখনোই মানে করা উচিত না। কারণ আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি আর কি যখন টিউশন ফি দেওয়ার সময় আমার আসছে, আমার যেটা আমাকে খালি লাইক তাদের মানে ইউনিভার্সিটির সুইফট কোড অ্যাকাউন্টের ডিটেইল আমাকে দিয়ে দিছে, আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে আর কি সেই টাকা আমি ট্রান্সফার করছি। এক্স্যাক্টলি। হয়তো আমার আর কি ব্যাংক ট্রানজাকশনে সামান্য কিছু ফি কাটছে, বাট দ্যাটস ইট। বাট আমি নিজে জানছি যে হ্যাঁ আমি আমার ইউনিভার্সিটির এই অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাচ্ছি। এক্স্যাক্টলি। তো এখানে এজেন্টের আর কি কোনো এজেন্টের মাধ্যমে টাকা যাওয়ার কোনো কাহিনী নেই। কারণ এটার একটা বেনিফিটও আছে। ফর এক্সাম্পল ধরো তোমার হলো কি আল্লাহ না করুক কোনো কারণে যদি ভিসা না হইতো, ইন দ্যাট কেস যে জিনিসটা সবার ফার্স্টে হয় সেটা হলো যে টিউশন ফি রিফান্ড। এখন তুমি টিউশন ফি দিলা হলো গিয়ে এজেন্টের মাধ্যমে, টাকা আসলে তো তার কাছে আসতেছে, এখন সে কবে নাগাদ তোমাকে দিবে, এই আদেও দিবে কিনা, পিছে কতদিন তুমি দৌড়াইতেছো এটা নিয়ে, এই জিনিসগুলো কিন্তু খুব মানে খুব পেইনফুল একটা বিষয়। হাউএভার যদি এইটাই অন দ্য আদার হ্যান্ড এরকম ভাবে হয় যে লেটস অ্যাজিউম করলাম যে তুমি দিচ্ছ তোমার ব্যাংক থেকে,
আল্লাহ না করুক কোনো কারণে ভিসা রিজেক্ট হলে টাকা তোমার কাছে চলে আসতেছে, সো ইউ হ্যাভ এক্সাক্ট ডকুমেন্ট যে বাবা আমি এত পাঠাইছি, আমার এরকম ভাবে টাকা কাটছে, বাট এত অ্যামাউন্ট আমি আমার কাছে মানে মোস্ট অফ দ্য অ্যামাউন্ট। আবার এজেন্টের কাছেও আর কি এরকমই থাকে, খুব বেশি সাসপিশিয়াস এজেন্টরা যেরকম করে আর কি, যে আপনাকে ফেক একটা ইনভয়েস ধরে দিবে যে হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আজকে তুমি আমাকে একটা দেখাইতেছিলা ফেসবুকে, যে রিগার্ডিং যে পুরা মনে হয় ভিসার কাগজ বা সামথিং কিছু। হ্যাঁ, এটা আরেকটা রেড ফ্ল্যাগ, যে এখন অস্ট্রেলিয়াদেরকে এটা সবচেয়ে বেশি হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না। জিনিসটা কি মানে কি হচ্ছে? জিনিসটা হচ্ছে কি যে সবাই ভাবে যে অস্ট্রেলিয়ান আপেল, অস্ট্রেলিয়ান মালটা, কমন অস্ট্রেলিয়াতে অনেক ফলের বাগান আছে, এখন সেখানে সবাইকে নাকি ফল বাগানে কাজ দিচ্ছে, তাও $30 প্রতি ঘন্টায়, আবার ট্যাক্সে, মানে তাও আবার কি উইকলি 50 আওয়ার 60 আওয়ার, তো সে আর কি লাইক সপ্তাহে লাখ টাকার মতো ইনকাম করতেছে, তাও ফল বাগানে কাজ করে। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি যতদূর দেখলাম অস্ট্রেলিয়াতে লাইক হেক্টর হেক্টর জমি পুরোটা অপারেট করতেছে একজন মানুষ। আচ্ছা আচ্ছা, মাল্টিপল মেশিন, ড্রোনস, সিস্টেমস, সবকিছু দিয়ে তারা তাদের ফার্মিং ম্যানেজ করতেছে। তো এখানে এত লোক নিয়ে তারা কোথায় করবে? আচ্ছা আচ্ছা, দেন যে ডকুমেন্টগুলো দিচ্ছে, লাইক ইভেন এ চাইল্ড ক্যান সে দিস ইজ ফটোশপ, লাইক এত মানে পুরা এডিটেড আর কি, এত লেম কোয়ালিটির এডিট যে করতে পারে, তাও লোকজন মানে কিভাবে এদের কনভিন্স করে আমি জানি না। বিকজ ওই যে টার্গেট অডিয়েন্সটাই তো ডিফারেন্ট। লাইক ফর এক্সাম্পল, এটাতে তুমি পড়বা না, বাট আ পারসন হু ডাজন্ট নো অ্যাবাউট স্টাডিং অ্যাব্রড, হু ডাজন্ট নো অ্যাবাউট ওয়ার্কিং অ্যাব্রড, মোস্ট লাইকলি একটু গ্রাম থেকে, যে মানে আমি এখানে বসে তো হলো গিয়ে 30,000 টাকা বেশি ইনকাম করতে পারতেছি না, ওইখানে যে 3 লাখ টাকা ইনকাম করবো, তো আমি যদি এখন ইনিশিয়াল পিরিয়ডে মানে 15 লাখ 20 লাখ টাকাও দিয়ে দিই, তাহলে তো কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে এজেন্টরা মানে এই সাসপিশিয়াস এজেন্টরা যেটা করে, যে আপনাকে প্রথমে দেখাবে যে এরকম এরকম তুমি করতে পারবা, এই দেখো আরেকজনের ভিসা আসছে, ওই এডিটেড ডকুমেন্টগুলো দেখাবে, দেন দেখানোর পরে বলবে কি তুমি পাসপোর্ট জমা দাও, তোমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার টাইমে তুমি এত টাকা জমা দিবা, আর আজকে পাসপোর্টের সাথে সামান্য কিছু জমা দিবা। এবার টাকা যে পর্যন্ত নিতে পারো, ইভেন 50,000 10,000 যদি নিতে পারে, ওইটাই ওদের প্রফিট। এক্স্যাক্টলি, কারণ ওইটাই তো মানে কিছু করা লাগতেছে। এবার আপনার পাসপোর্ট আপনি জমা দিবেন, পাসপোর্ট আপনাকে ফেরত দিবে, এটার গ্যারান্টি কি? পাসপোর্ট ফেরত দিবে কিনা মানে আসলেই, কারণ পাসপোর্ট ইজ সামথিং যেটাতে তো এখন বাংলাদেশে বানাইতেও ইউ নিড আ লট অফ ডকুমেন্টস, আ লট অফ টাইম স্পেন্ট। তো এইটা যদি আল্লাহ না করুক কোনো কারণে রেখে দেয়, এখন আপনি ওইরকম মামলা করতে পারবেন, কারণ আমি যতদূর দেখছি যে তারা টাকা যে নেয়, তারা কোনো প্রমাণ রাখে না। এক্স্যাক্টলি, কোনো একটা চার দোকানে বসে বসে চা খেতে খেতে টাকা নিয়ে নিল। আর সবচেয়ে বড় হলো যে ধরো তুমি তাকে ক্যাশ দিলা, যে আমি এমনটা আমি তোমাকে বিশ্বাস করে আমি ক্যাশেই অ্যামাউন্ট পে করলাম, রিসিপ্ট দিলো না দিলো, আর যদি দেয়ও একটা কাগজের রিসিপ্টটা, টু বি অনেস্ট এত বেশি কি আদৌ আপহেল্ড করবে নাকি কোর্টে, দ্যাট ইজ আপ টু কোশ্চেন অ্যাজ ওয়েল। কারণ এখানে একটা কতদিন, এক্স্যাক্টলি, আর সেই কেস তুমি লড়বাও, তোমার কত টাকা তার পিছনে খরচ করতে হচ্ছে, এটাও কিন্তু কোশ্চেন। এক্স্যাক্টলি, এটাই। আচ্ছা, ওয়ার্কিং এর ব্যাপারে, বিকজ আ লট অফ পিপল আর আস্কিং দিস কোশ্চেন, সেটা হলো যে অনেক একটা মানে ডিফারেন্ট জনরাই আছে, স্টাডি অ্যাব্রডে যেমন একটা ডিফারেন্ট জনরা আছে, সেরকম ওয়ার্ক খুঁজতেছে এরকম মানুষের জনরা আছে। সো আই উইল আস্ক ইউ যে লাইক অস্ট্রেলিয়াতে তুমি বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিটে যেতে কতগুলা দেখছো, বা এটা কি আসলেও এখনো যায় নাকি যায় না, বা অস্ট্রেলিয়া কি আদৌ বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে স্টুডেন্ট নেয় নাকি নেয় না? ওয়ার্ক পারমিটে আসলে স্টুডেন্ট না, সরি, ওয়ার্কার আর কি। ওয়ার্ক পারমিটে আসলে যারা যায় তারা আর কি লাইক ভেরি হাইলি কোয়ালিফাইড, যেরকম বলতে গেলে আর্কিটেক্ট, আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টেন্ট, আচ্ছা আচ্ছা, প্রফেশনাল ইঞ্জিনিয়ার যারা আছে, হতে পারে ডক্টর অথবা নার্স, লাইক যেগুলা লাইক লিটারাল স্কিল, এন্ড মানে এমন স্কিল যেগুলা কি লাইক মানুষ কপিও করতে পারবে না। আচ্ছা, সো এই টাইপের ইসে কি মানে ইজ ইট এই স্কিলগুলো কি মানে অ্যাকাউন্টেন্ট, আর্কিটেক্ট এই টাইপের স্কিল, অর ইজ ইট মোর লাইক যে কুকিং এর জন্য, বা কুক কিংবা হলো গিয়ে ধরো তোমার হলো গিয়ে কনস্ট্রাকশন, ওয়েল্ডিং এই টাইপের স্কিল, কোনটাতে আসলে মানুষ তো মেইনলি করে? যেমন আরো কিছু স্কিল আছে যেগুলা শেফ, শেফ, প্লাম্বার, এদেরও আর কি ওইখানে হাইলি ডিমান্ড আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি একজন আর্কিটেক্টকে চিনি, মানে সিডনিতে আর কি তার সাথে আমার কথা হয়েছে, ওকে, আমি তার সাথে কাজও করছিলাম কিছুদিন। তো সে আর কি পিআর নিয়ে বাংলাদেশ থেকে মেলবোর্নে গেছে। তো সে পিআর নেওয়ার আগে বাংলাদেশেই তার আর কি প্রায় 10 বছরের মতো আর কি এক্সপেরিয়েন্স আছে, তাও আর কি লাইক অনেক হাইলি রেপুটেটেড একটা বিল্ডার কোম্পানিতে। আচ্ছা, এটা তো পিআর হইলো, তাহলে তো হলো গিয়ে পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়ে গেছে। পিআর মানে আর কি সে ওয়ার্ক পারমিট নিয়ে আর কি গেছে। হাউ অ্যাবাউট যে কেউ যদি খালি ওয়ার্কে যেতে চায়? খালি ওয়ার্কে যেতে হলে মানে এরকম কাউকে দেখছো নাকি? মানে মোস্ট অফ দ্য টাইম আমাকে স্টুডেন্টরা বলে যে, যেহেতু আমারও গ্রাজুয়েশন কানাডা থেকে, তো দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট বলে যে ভাইয়া কানাডা তো ধুমায় মানুষ নিচ্ছে, কানাডাতে আনকাল্টিভেটেড হলো গিয়ে ল্যান্ডস পড়ে আছে যেগুলোকে কাল্টিভেশনের জন্য মানুষ নিচ্ছে। আমি দেখি না, মানে
অ্যাজ লং এজ আই হ্যাভ স্টেড ইন কানাডা আমি ওয়ার্ক পারমিটে বাংলাদেশে যাইতে দেখি নাই। হ্যাঁ, এরকম অনেক দেখছি যে যারা হয়তো বা ট্যুরিস্ট ভিসায় গেছে ওয়ার্কে সুইচ করছে, কিংবা স্টাডি ভিসায় গেছে দেন ওয়ার্কে সুইচ করছে। ডিরেক্ট ওয়ার্কে যাওয়া তুমি কাউকে দেখছো যে লাইক একদম ওয়ার্ক পারমিটে গেছে? না, আমি এখনো এরকম কাউকে দেখিনি। আচ্ছা, এখনো দেখিনি। আমিও এক্স্যাক্টলি জানি না। এটাই, আমিও বিকজ ইটস এ ভেরি কমন মিথ কিন্তু যে ওয়ার্কে হাজার হাজার মানুষ যাচ্ছে। আমি যতদূর জানি, হুম। মেবি আম রং, হুম, আমি যতদূর জানি যে অস্ট্রেলিয়ার কোনো কোম্পানি যদি বাংলাদেশ থেকে কাউকে নিতে হয় তাহলে ওদের নাকি একটা অ্যাড দেওয়া লাগে, মানে লাইক এনি হায়ারিং প্ল্যাটফর্মে হুম। একটা অ্যাড দেওয়া লাগে, মিনিমাম 3 মাস ওই অ্যাডটা রান করতে হবে। হুম, দেন ওইখানে দেখাইতে হবে যে না এই অস্ট্রেলিয়ান লেজিট অস্ট্রেলিয়ান যারা আছে তারা এখানে এলিজিবল না। হ্যাঁ, অ্যাপ্লাই করছে আর আমি ওকেও নিচ্ছি, কারণ এই জবে অস্ট্রেলিয়ানরাও ইন্টারেস্টেড, আচ্ছা আচ্ছা, তো আমি ওকেও নিচ্ছি। এখন ও আবার সেই অস্ট্রেলিয়ানদের থেকে বেশি স্কিলফুল, এক্স্যাক্টলি আমি ওকে নিচ্ছি। এক্স্যাক্টলি Then এক্স্যাক্টলি। ওই কোম্পানির আবার কিন্তু এক্সট্রা টাকা খরচ করতে হবে, হুম হুম, মানে বাংলাদেশ থেকে যদি কাউকে নিতে কাউকে হয়। নিতে হয়, এক্স্যাক্টলি। তো এখন প্রশ্ন হচ্ছে একটা কোম্পানি কি এত হ্যাসেল নিবে অন্য দেশ থেকে আরেকটা ওয়ার্কারকে হ্যাঁ, because তারা তো লাইক অস্ট্রেলিয়ানদের কি পাচ্ছে। এক্স্যাক্টলি। তো এইটা আমি একবার তোমাকে বলছিলাম যে লাইক হাজি নান্না মিয়ার মানে বিরিয়ানি নান্নার সাহেব ভিসা অ্যাপ্লাই করলে মোস্ট লাইকলি হয়তো বা পাওয়ার চান্স বেশি আছে, বিকজ ওনার স্কিল কারো নাই। বাট মোস্ট অফ দ্য কেসে কিন্তু এইটাই একটা ফ্যাক্ট যে ইফ আই এম টেকিং আ শেফ, if I'm taking a line cook, why not take someone who's from Canada? Why not take someone who's from Australia? Because দেশের বাইরে চিন্তা করব সেই মোমেন্টেই তো হলো গিয়ে আমাকে গভর্নমেন্ট বলবে যে হলো গিয়ে এই দেশে এতগুলা মানুষের চাকরি নাই, why are you going to that country to hire somebody? এমন কি স্কিল সে পজেস করে? And আমি এখন পর্যন্ত টু বি অনেস্ট দেখি নাই যাইতে, মানে আই হ্যাভ হার্ড যে ভাইয়া গেছে, তো ভাই এইভাবে চলে গেছে, ভাই শিওর পাইছে। অথবা এরকম আমি যতদূর দেখছি যে টুরিস্ট ভিসায় যায়, হ্যাঁ থেকে যাচ্ছে এক্স্যাক্টলি, ওভারস্টে। ওভারস্টে টুরিস্ট ভিসায় গেছে, ওভারস্টে করতেছে, ওর হয়তো বা তখন যে একটা জব কোনোভাবে ম্যানেজ করতেছে, দেন চেষ্টা করতেছে সে ওয়ার্ক পারমিটে সুইচ করানোর, সো অন এন্ড সো ফোর্থ। বাট ইভেন্চুয়ালি করেও ফেলছে, oh হ্যাঁ, বাট এক্সেপশন কুডন্ট বি এক্সাম্পল। এক্সাক্ট একটা হলো যে দে আর অলরেডি ইন অস্ট্রেলিয়া, তো তুমি টুরিস্ট ভিসা গেছো, এরপরে তুমি যা করার সেটা একটা ডিফারেন্ট বিষয়। বাট তুমি এখানে 30 লাখ 20 লাখ 40 লাখ টাকা দিতেছো যাতে তুমি ওয়ার্কের জন্য যাইতে পারো হলো গিয়ে কানাডা অস্ট্রেলিয়াতে, এইটা আই পার্সোনালি থিঙ্ক যে মানে এরকম ক্ষেত্রে ইউ গো ফর কান্ট্রিজ যেটা অ্যাকচুয়ালি ওয়ার্কের মানুষ নেয়, ফর এক্সাম্পল সৌদি আরব নেয়, কাতার নেয়, এই সমস্ত আরো বেটার চয়েস না? বিকজ তুমি তো অ্যাটলিস্ট জানো যে এখানে মানুষজন লেজিট যাচ্ছে। why would you take the risk with some developed countries, আল্লাহ না করুক যদি না নেয়, বাট টাকা তুমি যে পরিমাণ ইনভেস্ট করতেছো। আচ্ছা, সো অ্যাজ আই ওয়াজ সেইং, অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি যেটাতে অ্যাটলিস্ট বাংলাদেশের কত পুরো 100% যারা স্টাডি অ্যাব্রডে যাচ্ছে তার ভিতরে 30% অ্যাটলিস্ট তো অস্ট্রেলিয়াতে যাচ্ছে। ইন দ্যাট কেস দ্য কোশ্চেন ইজ যে অস্ট্রেলিয়াতে এত এজেন্সি আছে, ডিড এজেন্সিজ টেক এনি সার্ভিস চার্জ? না, লেজিট এজেন্সি যারা আছে, যারা কি অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে হেল্প করে, তারা কোনো সার্ভিস চার্জ নেয় কেন নিবে না? নিবে না এই কারণে যে আমরা যে টিউশন ফিটা দেই এক্স্যাক্টলি, সেটা থেকে তারা একটা কমিশন পায়, এই কমিশনটা ইউনিভার্সিটি তাদেরকে দেয়। তো এক্স্যাক্টলি। আপনারা কি যদি যাইতে হয় আপনার কোনো সার্ভিস চার্জ কোনো এজেন্টকে দেওয়া হয় না, যদি এজেন্ট লেজিট হয়। আচ্ছা আচ্ছা, যদি এজেন্ট সাসপিশিয়াস হয় সে অবশ্যই আপনার থেকে সার্ভিস চার্জ ডিমান্ড করবে। আচ্ছা, এমন হতে পারে যে ফাইল প্রসেসের আগেই সার্ভিস চার্জ নিয়ে বসে আছে। হইতেই পারে, কারণ মানে এখন তো এমন একটা সিচুয়েশন আসছে যে মানুষজনকে যদি একটু সত্যর সাথে, যেটা তুমি কিছুক্ষণ আগে বলতেছিলে, একটু সত্যর সাথে যদি মিথ্যা মিক্স করে দেওয়া হয় তাহলে পিপল উইল ডু এনিথিং বিকজ দে বিলিভ যে না ওর হয়েছে তাহলে তো আমারও হবে। তো এই যে এজেন্সির টাকা নেওয়ার বিষয়টা, অ্যাজ ফার অ্যাজ আমি এতদিন ধরে কাজ করতেছি, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে এই কান্ট্রিগুলোতে সার্ভিস চার্জ আসলে থাকার কথা না। তার কারণ হলো গিয়ে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, ইটস নট লাইক যে অল্প স্বল্প টাকা, কেউ 20-30 হাজার টাকা দিচ্ছে ইউনিভার্সিটি, দে আর গিভিং আ হ্যান্ডসাম অ্যামাউন্ট টুয়ার্ডস দ্য এজেন্সিজ, কারণ একটা ভালো মানে কিন্তু শেয়ার করা হয় কমিশন। সো ও তো আর সার্ভিস চার্জ নিবে না। অ্যান্ড বড় এজেন্সিগুলো যারা খুবই রিনাউন্ড এজেন্সি, দে আর ডুইং ভেরি গুড ওয়ার্ক, তারা কিন্তু সার্ভিস চার্জ এগুলোতে চার্জও করে না। আচ্ছা, সো অ্যাজ আই ওয়াজ সেইং, এটার পরে আওয়াজ মানে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, সেটা হলো গিয়ে যে অস্ট্রেলিয়াতে ওয়ার্কিং অপরচুনিটিজ এর ক্ষেত্রে মানে তুমি এখন পর্যন্ত মানে কয়টা জব করছো এবং কেমন টাইপের জব তুমি পাচ্ছ? লাইক মানে অনেকের তো আশা থাকে যে আমি এই টাইপের জব করব, বা হয়তোবা অনেকে এখন পর্যন্ত এটাও জানে না যে ভাইয়া you won't get a desk job. I don't think that you also have a desk job right No, now. I don't also
So কি টাইপের জব ইজ অ্যাভেলেবল, লাইক হোয়াট কাইন্ড অফ জবস? লাইক ওইখানে স্টুডেন্টরা মেইনলি যা করে সেটা আর কি মেইনলি অড জব বলে। তো অড জবের ভিতরে পড়ে লাইক ক্লিনিং, ডেলিভারি, ওয়ার্ক ইন দ্য কিচেন। তবে এখন আর কি স্টুডেন্টরা আর কি অনেক ভালো করতেছে বিদেশে, অনেক স্টুডেন্টরা নিজেদের রেন্টাল বিজনেস চালু করছে। ওই যে কেউ একটা রেন্ট নিয়ে ইউ সাব রেন্টেড টু আদার পিপল। হ্যাঁ, দেন অনেকে কার রেন্টালেরও কাজ করতেছে, বাইক রেন্ট এরকমও করতেছে। আচ্ছা, what about Uber? Like, how beneficial is Uber? Like, have you ever did Uber delivery? হ্যাঁ, তো এটা কেমন, কতটুকু টাকা বা কেমন? উবার আসলে আমার হিসাবে উবার আর কি করে হলে গিয়ে মেইনলি ওইখানে যারা বেকার আছে তারা উবার করে। আচ্ছা একটু ডেভেলপ কান্ট্রি তো বেকার থাকা মানে হচ্ছে আপনি উবার করে অল্প কিছু হলেও কামাতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো আপনি একেবারে ঘরে বসে থাকা লাগে না। তো উবারে যা আসে, লাইক if I'm talking about like very beginner in the Uber doing deliveries with his e-bike, তাহলে আমি বলবো যে আপনার বেয়ারলি থাকার খরচ, সামটাইমস খাওয়ার খরচ সহ ম্যানেজ হবে। তাই বলে আপনি লাইক নিজের লিভিং খরচ দিবেন, সেভিংস করবেন, টিউশন ফি দিবেন, উবার দিয়ে পসিবল। আচ্ছা, গাড়ি দিয়ে করলেও পসিবল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ফ্রম উবারের ওই টোটাল ওয়ার্কিং আওয়ারটাও কিন্তু আপনার ওই ওয়ার্ক লিমিটেশনের ভিতরে কাউন্ট হবে। আচ্ছা, গাড়ি থেকে মনে পড়লো যে লাইসেন্স একটা কনসেপশন আছে। আমি আমার মানে আমি কানাডাতে ছিলাম, কানাডাটা বলতে পারবো, বাট অস্ট্রেলিয়াটা যাই না। তো ইফ ইউ টেক আ লাইসেন্স ফ্রম বাংলাদেশ, লাইক ইফ ইউ হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স ফ্রম বাংলাদেশ, এটা কি ওখানে ভ্যালিড নাকি, বা ভ্যালিড হলে কেমন ভাবে কাজ করে এই জিনিসটা? এটা হচ্ছে যে আপনি যখন ফার্স্ট টাইম অস্ট্রেলিয়াতে যাবেন, আপনার যদি বাংলাদেশি লাইসেন্স থাকে তাহলে আপনি ওই লাইসেন্স দিয়ে প্রথম 6 মাস গাড়ি ড্রাইভ করতে পারবেন। আচ্ছা, গেল। এইটা মনে হয় রিসেন্টলি চেঞ্জ করে এই 6 মাসে 3 মাস করেছে, মেবি আই এম রং। আচ্ছা আচ্ছা। 6 মাস ছিল আমি লাস্ট টাইম যখন শুনছিলাম। তো তখন আর কি দেখা গেল যে অনেক জব আছে যেগুলোতে আর কি ওরা চায় যে একজন লোক চায় যে আর কি ড্রাইভ করতে পারে। তো তখন আর কি লাইক ইউ গেট এ এজ ফর গেটিং দ্য জব। তো এই ক্ষেত্রে আর কি হেল্প করে। আচ্ছা আচ্ছা। তো এই 3 মাস পরে পরবর্তীতে কি কেমনে করা যায়? পরবর্তীতে আপনাকে অস্ট্রেলিয়ান লাইসেন্স নিতে হবে। আচ্ছা আচ্ছা। আপনি ততদিনে আর কি লাইক লার্নার লাইসেন্স, P1, রেড পি, গ্রিন পি এভাবে নিয়ে আর কি আপনি কন্টিনিউ করতে পারবেন, বাট ম্যাক্সিমাম কাজের জন্য আর কি ফুল লাইসেন্স তারা চায়। ভেরি গুড। আচ্ছা, সো আই গেস উই হ্যাভ টকড ফর আ ওয়াইল। সো আমি জাস্ট এখন একদম এন্ডে টানবো যে লাইক অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট পড়তে যাবে কি কারণে, লাইক কি বেনিফিটস গুলো অস্ট্রেলিয়া দিবে, যেটা মানে অবভিয়াসলি সব কান্ট্রি তো কিছু না কিছু বেনিফিটস দিবে, এন্ড কিছু বাধ্যবাধকতা ওখানেও থাকে, ব্যাকল্যাশ থাকে যেগুলোর কারণে যাওয়া যায় না। বাট অস্ট্রেলিয়াতে কি এমন বেনিফিটস গুলো আছে এখনকার বর্তমান সিচুয়েশনে যেগুলোতে একটা স্টুডেন্ট অস্ট্রেলিয়া পার্সু করা উচিত? মেবি যে আমি যতদূর দেখলাম যে ইউরোপে এক ধরনের রিসেশন চলতেছে। রিসেন্টলি যারা গেছে আমার পরিচিত যে কয়েকজন তারা এখনো ধরেন যে অর্জবি বলেন না যেটাই বলেন তাদের এখনো পাইতে আর কি খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো কষ্টের কথা যদি আমি বলি তাহলে অস্ট্রেলিয়াতে এই কষ্টটা তুলনামূলক কম, মানে ওয়ার্কিং একটু বেশি আর কি, ওয়ার্কিং অপরচুনিটিজ একটু বেশি। ওয়ার্কিং অপরচুনিটিস একটু বেশি। তাও এটা আর কি ডিপেন্ড করে পারসনের উপরে যে আপনি লাইক হাউ হাংরি ইউ আর ফর দ্য জব। আচ্ছা, এইটাই রিগার্ডিং দ্যাট, মানে এই জিনিসটা আমি না আসলে অনেকদিন ধরেই দেখতেছি, লাইক অস্ট্রেলিয়াতে তোমার সাথে ওই ইনটেকে আমার আই ফিল লাইক যে আমার আরো 2-3টা স্টুডেন্ট গেছে, এর ভিতরে একজন, তারপরে তার আগের ইনটেকের একজন বা পরের ইনটেকের একজন, এরকম স্টুডেন্টরা প্রায় বলতেছে যে স্যার চাকরি খুবই কঠিন বা চাকরি পাওয়া খুবই কঠিন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু চাকরি করতেছো। সেম জিনিসটা আমি কানাডাতেও দেখছি, যে কানাডা থেকে আমি যখন চলে আসতেছি বা যখন আমি মানে একদম শেষ সেমিস্টার গুলোতে আছি, তখন হলো গিয়ে আমার কিছু মানে ফ্রেন্ডসরা কিংবা তার যারা ছোট জুনিয়ররা যারা যাচ্ছে তারা বলতেছে যে ভাই চাকরি আপনি কেমনে পাইছেন। তো এই যে জিনিসটা, এই জিনিসটার মানসিকতাটাকে আসলে কেমন টাইপের মানসিকতা থাকা লাগে যে ভাই আমি চাকরিটা করব, এটার জন্য আমাদের কিভাবে স্টার্ট করা উচিত? এইখানে বাংলাদেশি স্টুডেন্ট, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্ট যারা যায় তাদেরও কিছু সমস্যা থাকে। যেমন কিছু আমি যেরকম দেখছি যে কিছু স্টুডেন্ট বলে আমি 7 দিনই অ্যাভেলেবল আছি, আমি অস্ট্রেলিয়াতে আসছি 3 মাস 4 মাস 6 মাস হয়ে যাচ্ছে, আমি এখন কাজ পাচ্ছি না। দেন তারা হয়তো কোনো একটা অপরচুনিটি পায়, মেবি পেমেন্ট সেরকম লোভনীয় না, হয়তো বা পেমেন্ট স্ট্যান্ডার্ড যেটাই হোক না কেন, কিন্তু চাকরি পাওয়ার পরে তারা হঠাৎ করে দেখা যায় তারা ফোন সুইচ অফ করে বসে আছে। এরকম এই জিনিসটা এটার কারণ কি, মানে কেন হয়? কারণ তারা হয়তো বা সেকেন্ড আরেকটা জব হিসাবে খুঁজতেছিল। আচ্ছা আচ্ছা। তাদের সাথে ওইটা সেকেন্ড জবে কোনো শিডিউল মিলতেছে না, জব নেওয়ার জন্য বলছে 7 দিন অ্যাভেলেবল, বাট শিডিউল মিলাইতে পারতেছে না জব হওয়ার পরে, এই কারণে পরবর্তীতে আর কি মানে ওইটা জাস্ট খালি বলার জন্য বলছে,
বাট হ্যাঁ, হ্যাঁ। অপরচুনিটি আর কি ওয়েস্ট করছে। পাইলো যখন তখন আর তো আর ধরলো না। না হুম। শুধু অপরচুনিটি যে তার জন্য নষ্ট করছে এমন না, আরেকজনের জন্য এটা নষ্ট করলো। এন্ড এক্স্যাক্টলি, অফ দ্য ডে তখন আর কি বাংলাদেশীদের জন্য আর কি পুরা আমাদের কমিউনিটিটা হ্যাম্পার হয়। হ্যাম্পার হয়। এটা একটা আছে। দেন ওইখানের ওয়ার্ক কালচার বাংলাদেশের ওয়ার্ক কালচারের চাইতে অনেক ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে আমরা যেরকম দেখি ব্যাংকে গেলে, যেটা আমি বলবোই যে সরকারি ব্যাংকগুলোতে আমি গেলে দেখি কি যে যারা ক্লার্ক আছে তারা কি মানে ব্যাংক টেলার আর কি, হুম হুম। তারা ধরেন যে কাজ করতেছে সাথে সাথে এই আমার ছেলেকে তো আমি এই করছি, আমার মেয়েকে তো আমি এই করছি, মানে দে আর গসিপিং Yeah, এট দ্য they are সেম টাইম। gossiping. এক্স্যাক্টলি। And like people are standing in the line for like 30 minutes 1 hour, তো এরকম করতেছে। কিন্তু আমি অস্ট্রেলিয়াতে যেটা দেখছি, আমি যেখানেই যাই না কেন কাজকে তারা মানে পুরোপুরি ফোকাস করতেছে, মানে কাজ ওই রিলেটেড টাইমটাতে দে আর নট থিংকিং অ্যাবাউট এনিথিং anything, এলস। yeah. আর অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে আর কি আপনাকে অপরচুনিটি এরকম দিবে যে আপনি যদি কাজে যান আপনার শুধু কাজ নিয়ে চিন্তা চিন্তা করে আপনি ফেরত আসতে পারবেন, আপনার অন্য কিছু নিয়ে চিন্তা করা লাগবে না যে আমি কি ঠিক টাইমে পৌঁছাতে পারবো, হুম। আমি কি আসার পথে আমাকে কি কোনো ছিনতাইকারী ধরবে, হুম। আমার কাজ তো শেষ হয় রাত 12টায়, এত রাতে কি আমি একা একা আসতে পারবো, এই সব জিনিস নিয়ে আপনার কোনো চিন্তাই করা থাকবে না। সেম আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন, প্রত্যেকটা টিচার প্রত্যেকটা প্রফেসর আপনার অনেক হেল্প, দে আর ভেরি হেল্পফুল। লাইক আপনি যদি কোনো কারণে 1 মার্ক কমও পান হুম ওরা আপনাকে পার্সোনাল টাইম দিবে ওদের থেকে। হুম। দে আর ভেরি বিজি এন্ড দে আর লাইক very well qualified, very They are all doctors because they have They are completed all their doctors. doctorates, they all have PhD. PhDs, exactly. তো তারা নিজেদের সময় ব্যয় করে আপনাকে সময় দিবে কেন আপনার এখানে আর কি মার্কিং, এখানে আপনার ল্যাকিংস আছে। তো এই জিনিসটা আমি আর কি বাংলাদেশে কোথাও পাই নাই। এইখানে আমি যত পরিমাণে মিসট্রিটেড হইছি বাংলাদেশে, আমার মনে হয় অস্ট্রেলিয়া সেখানে আর কি কোপ আপ করে। না সেটা তো ওই যে আপনার ইউনিভার্সিটি থেকে আমার এখনো মনে আছে ওই যে ইউ হ্যাড টু বাই দেন হইলো গিয়ে যে আপনি আমাদের সাথে জয়েন করে ফেলছেন, চাকরি করতেছেন, ক্লাস নিচ্ছেন, এন্ড পরপর এরকম 2-3 দিন আপনার হলো গিয়ে ইউনিভার্সিটি থেকে ওই যে আপনার রেকমেন্ডেশন লেটারের জন্য যে দৌড়াইতে হইলো, বাট টিচার সময় দিতে পারতেছে না। এই জিনিসগুলো আসলে হয় না, এগুলা মানে জাস্ট আই গেস। আরেকটা জিনিস যেটা আমি দেখছি বাংলাদেশে ইমেইল দিয়ে কোনো কাজ হয় না। অস্ট্রেলিয়াতে আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে যাওয়া লাগে না, ইমেল থেকে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ইমেল থেকে ওদের ওয়েবসাইট থেকে সব হয়ে যায়, এন্ড ইটস ভেরি অফিশিয়াল আর কি। হ্যাঁ ভেরি অফিশিয়াল। আরেকটা জিনিস আমি যেটা বলি যে অস্ট্রেলিয়া যে কারণে আরো বেটার লাগে আমার কাছে, ধরেন আমার কাজ শুরু সকাল 9টায়, আমি আগের দিন রাত্রে আমি লাইক অ্যাপে দেখবো যে ট্রেন কয়টায় যাচ্ছে, আমি দেখলাম 8:28 এর ট্রেন, আমি যেখানে যাবো ওই স্টেশনে 8:45 এ পৌঁছাচ্ছে, এটা দেখে আমি ঘুমায় যাবো। সকালে উঠে আমার অ্যাপ দ্বিতীয়বার দেখা লাগবে না যে ওই ট্রেন 8:28 এ আসছে, কারণ আমি জানি ওটা 8:28 এ আসবে। হ্যাঁ এক্স্যাক্টলি। আমার আর কি 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, সামটাইমস 5 মিনিট 6 মিনিট এদিক ওদিক হয়, তখন আর কি হচ্ছে যে লাইক রিয়েলি এনভায়রনমেন্টাল ক্রাইসিস, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ট্রেনের সেফটির জন্য আর কি এরকমই করতেছে। বাট এছাড়া এই মানে খুব বেশি এরকম সমস্যা হয় না, খুব রেয়ার। আচ্ছা এটা হইলেও মনে করেন আগের দিন ওরা জানাই দেওয়ার চেষ্টা করে যে ওয়েদারে এই সমস্যা থাকে। কিন্তু আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি আমার ভার্সিটিতে যাওয়ার জন্য আমার যদি সকাল 9টায় ক্লাস থাকতো, আমার সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, তাও আমি ভার্সিটিতে পৌঁছাতাম 1 ঘন্টা লেট। আর আমি বিদেশ যাওয়ার ডিসিশনটাই নিছিলাম বলে কি মূলত জ্যামে বসে, আমার জ্যাম আর সহ্য হচ্ছে না, লাইক আমি কত ঘন্টা টু মাচ ট্রাফিক। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ওয়ার্কিং এর জন্য যাচ্ছি, পড়তে যাচ্ছি, যদি 2 ঘন্টা আমার এমনিই নষ্ট হয়ে যায়, 4 ঘন্টার ক্লাস আমি 2 ঘন্টা জাস্ট যাওয়া আসা শেষ করে দিচ্ছি। মাসে এরকম 4 ঘন্টা, প্রত্যেকদিন 4 ঘন্টা করে, মাসে আমি 240 ঘন্টা, এক্স্যাক্টলি, যেটা অ্যাপ্রক্সিমেটলি 10 দিন। এক্স্যাক্টলি, তো এই এক মাসে যদি আমি 10 দিনই নষ্ট করে দেই তাহলে কেমন হবে না। বাট আচ্ছা, অ্যাবাউট ওয়ার্কিং জবস এন্ড স্টাফ, তো এই জিনিস নিয়ে আমার একটা কোশ্চেন ছিল, দ্য জবস দ্যাট ইউ হ্যাভ, এইগুলাতে কতগুলা জবে তুমি অনলাইনে, লেটস সে অনেক পোর্টাল আছে না, যেমন ইউএস এর monster.com আছে, কানাডাতে indeed.com আছে, এরকম, হ্যাঁ, সো ইনডিড আছে, ইনডিডে প্রোফাইল আপলোড করে ইনডিডে জবে অ্যাপ্লাই করে কয়টা জব পাওয়া যায়, কিংবা বেস্ট আইডিয়া মানে বা জব, যদি আমি খুবই জব হাংরি থাকি তাহলে কি আমার উচিত না যে লাইক যে আমি আমার সিভি গুলা জমা দিলাম বা সামথিং, তো তোমার রেশিও অনুযায়ী কয়টা জব তুমি হলো গিয়ে তোমার এভাবে পার্সোনালি যে খুঁজে পাইছো, এবং কয়টা তুমি হলো গিয়ে এরকম ওয়েবসাইটে অ্যাপ্লাই করে পাইলা? ওকে, তো আমি আর কি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে একদম প্রথম জব যেটা পাই সেটা আমি ইনডিড থেকেই পাইছিলাম। আচ্ছা, আমি আর কি ক্যাজুয়ালি ওইখানে সিভি কি রকম আমি ওটা দেখে ওই বানায়, হ্যাঁ, প্রোফাইলের মতো বানিয়ে আর কি আমি আপলোড করছি, তো আমি জবের অফার পাই, তো সেখানে আমি 4 মাসের মতো কাজ করি, দেন সামহাউ সেই চাকরিটা আমার ছাড়তে হয়। এরপরে আমি যে চাকরিটা পাইছিলাম সেটা আর কি আমার এক বাংলাদেশি বড় ভাই, এখন এটা আমি অস্বীকার করবো না, সে আর কি আমাকে অনেক হেল্প করছে, আচ্ছা আর কি আমি এরপরের চাকরিটা পাই। তো বলতে গেলে সেকেন্ড চাকরি আমি পেয়েছি রেফারেন্স। তো
এটা অবশ্যই একটা লাইক ভেরি প্র্যাকটিক্যাল জিনিস যে কানেকশনস কানেকশন অবভিয়াসলি ম্যাটার্স। এগুলা আপনাকে যেখানে নিয়ে যাবে কোনো অ্যাপ কোনো ওয়েবসাইট আপনাকে সেখানে নিয়ে যাবে না। হ্যাঁ, and that's why people should actually, if they're thinking about studying in Australia, they should actually know যে তার ইউনিভার্সিটিতে কারা আছে, তারা কেমন ভাবে আছে, তাদের কি ওয়ে, এগুলো জানা উচিত। আচ্ছা হ্যাঁ, কন্টিনিউ। তারপর অ্যাজ ইউ আর সেইং যে সেকেন্ড জবের পরেরগুলো। সেকেন্ড জবের পরে ওই জবটা আমি এখনো কন্টিনিউ করতেছি। ইভেন আমি আসার সময় ওইখান থেকে আর কি আমাকে 15 দিনের পেইড লিভ দিছে। তো লাইক 15 দিন বলতে আর কি 2 সপ্তাহ। তো 2 সপ্তাহ স্যালারি আর কি আমি বাংলাদেশে বসেই পাইছি। অবশ্য আমি ছুটিতে আসছি প্রায় 1 মাসের মতো। তো আমি বাকি 15 দিন তো হ্যাঁ, you have to take a hit. বাট তারপরও আমি আর কি অস্ট্রেলিয়াতে যাওয়ার পর দিন থেকে আবার আমি এখানে জব কন্টিনিউ করব এই আর কি। তো ওই এখন যেখানে কাজ করি সেখানে পুরোপুরি মাল্টিকালচারাল একটা কমিউনিটি। আচ্ছা আচ্ছা। সবাই আর কি প্রায় ওখানে 12-13 জন আমরা একসাথে কাজ করি। সবাই এক একজন এক এক দেশ। বাংলাদেশি একমাত্র আমি। ওয়ার্ক এনভায়রনমেন্ট খুবই ভালো। আমি কখনোই ভাবি নাই যে দূর দেশে গিয়া আমি অন্য দেশের মানুষদের থেকে এত ভালো ট্রিটেড হব, যেটা বাংলাদেশের ওয়ার্ক কালচারে আমি পাইনি। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা জিনিস সেটা হলো গিয়ে উই ওয়ার থিংকিং যে about you representing your country and your community. How does that make sense? Like, because এক ধরনের গ্রুপ আছে বা একটা জনরা অফ স্টুডেন্ট আছে যারা চিন্তা করতেছে আমি বিদেশে যাব, and যে যাওয়ার পরে আই উইল জাস্ট বিকাম আ বিদেশি। You understand what I'm saying? যে like they behave like foreigner people. তারা তাদের সাথে ম্যাচ করার জন্য তাদের নিজেদের অ্যাট্রিবিউট চেঞ্জ করার চেষ্টা করে। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে তারা এমন কোনো ঘটনা ঘটায় যেটার কারণে হয়তো তাদের একটু ব্যাকল্যাশ খাইতে হয়। তো এই যে ব্যাকল্যাশ এগুলা কি তোমার মনে হয় না যে আমাদের পুরো কমিউনিটির উপরে একটা এফেক্ট ফেলে, যে একটা সিঙ্গেল বাংলাদেশে এরকম কিছু করছে তো এই কোম্পানি আর বাংলাদেশে হয়তো বা হায়ার করতে চাবে না? হ্যাঁ, এইটা একটা অনেক বড় একটা প্রবলেম, অনেক বড় একটা প্রবলেম টু বি অনেস্ট। কারণ ফর এক্সাম্পল উলোস যেটা অস্ট্রেলিয়াতে অনেক বড় একটা কোম্পানি, অনেক স্টুডেন্টদের জন্য লাইক দিস ইজ দ্য বেস্ট জব উলোস। তো ওইখানে এরকম অপশন আছে যে কোনো ম্যানেজার যদি দেখলো যে লাইক দিস গাই ইজ নট ওয়ার্কিং আপ টু দ্য মার্ক অর আপ টু দ্য স্ট্যান্ডার্ড, তো সে আর কি লাইক তাকে ফায়ার করার সময় দেওয়া যায়, উইল নট লাইকলি টু হায়ার এগেইন। তো সে আর কি আর কোনোদিনও উলিসে চাকরি পাবে না। সে আর যতই চেষ্টা করুক, যতই তার এক্সপেরিয়েন্স থাকুক না কেন। দেন সেম থিং অলসো অ্যাপ্লাইজ টু আদার ফিল্ডস অ্যাজ ওয়েল। অন্য যে কোনো চাকরিতেই আমি যদি লেটে যাই, তাহলে এরপরে দেখা গেল কোনো কারণে যদি আমার চাকরিটা চলে যায়, তো পরবর্তীতে সেই বস চিন্তা করবে যে ওর দেশি যারা আছে তারা তো মোস্ট লাইকলি লেটেই আসবে। এক্স্যাক্টলি। তেমনি আমি আর কি ওইখানে যতদূর দেখছি নেপালি যারা আছে ভেরি হার্ড ওয়ার্কিং। বাংলাদেশিদের চাইতে তো অবশ্যই কয়েক গুণ বেশি হার্ড ওয়ার্কিং। চাইনিজ পিপল মানে দে আর এক্সট্রিম এক্সট্রিমলি হার্ড। লাইক এক সপ্তাহে ঘন্টাই হয় 168টা, তারা 100 ঘন্টা কাজ করতেছে এন্ড ইটস লাইক নাথিং টু देम। এক্স্যাক্টলি। এন্ড দে আর ডুইং ইট ফর লাইক 2 months 3 months নন স্টপ। মানে ওদের তো পুরো বিল্ড আপটাই আই গেস এভাবেই হয় যে work in order to get money. Acha, so I guess we have talked for a while and I want to thank you for coming anyway. Like, to be honest, I know that we talk a lot. আমরা মানে যে কন্টিনিউয়াসলি কথা বলতেই থাকি, দেখা যাচ্ছে অস্ট্রেলিয়াতে ব্যাক এন্ড ফোর্থ, আমি বাংলাদেশে বসে। সো মানে এইভাবে বসে মানে ফর্মালি তোমার সাথে আমি কখনো কথা বলি নাই। নর্মালি তো we talk about other stuff, our other perspective of lives. So again, as you know, we started Aspire Academy and it is very relatively new. And thank you so much for coming, বসার জন্য, কথা বলার জন্য। And I do want to thank you, like probably মানে most of the cases যেটা হয় যে I have been teaching as for around 9 years right now, and হয়তোবা কিছু স্টুডেন্ট আছে যারা আপনার মতো আসে কথা বলে, or মানে এরকম পডকাস্ট না, ইটস জাস্ট দে কাম টক টু মি অর লেট মি নো। আবার অনেকে আছে যারা অর্ধেকের বেশি আছে যারা হয়তোবা কখনো আর ফোনও দেয় না। তো এর ভিতরেও আই নো, বিকজ মোস্ট অফ দ্য ভিউয়ার্স ডোন্ট নো, বাট হি হ্যাজ আ ফ্লাইট অন 27th. সো আজকে 24th, উই আর রেকর্ডিং অন 24th, অ্যান্ড ইন 3 days হি উইল ফ্লাই ফর অস্ট্রেলিয়া আর কি। সো এই 3 দিনের মাথায় এসে টু লাইক স্টে উইথ মি। আজকে তুমি সকাল থেকে আমার সাথে আসো, you taught one of my class as well, and thank you so much. মানে এই busy hectic schedule এর ভিতরে you will become busy in Australia as well, as soon as you go there. এর ভিতরে এই টাইমটুকু ম্যানেজ করা is a very tough job, man, and thank you so much for coming, and I hope যে I will get to see you soon. Either I will fly to Australia or you will come back to Bangladesh.
Canada, or you can come to Canada as well. Yeah, That yeah. why do you want a PR from Canada? You can get it from Australia. Thank you so much. Thank you so Thank you much, so Bhaiya. much. Thank you.